আজকের সকালটা ছিল একদম মনোমুগ্ধকর। ওয়েদারটা ছিল নরমাল, মেঘলা আকাশ, বাতাস। খেয়াল করেন হাওয়া পাখাগুলো বাতাসে কী সুন্দর ঘুরছে। তো প্রথমত এত সুন্দর একটা সকাল সৃষ্টিকর্তা আমাকে যে ফিল করার সুযোগ দিয়েছে, যেন লাখ কোটি গুণ শুকরিয়া। আর এত সুন্দর সকাল আসলে সবার ভাগ্যে জোটে না। হাতে আমার সকালের পছন্দের গ্রিন টি, পারভিন আপুর পাঠানো। এই যে সুন্দর পরিবেশ, পাখির সাউন্ড, সৌদি টিভিতে কোরআন তেলাওয়াত চলছে, সেই সাথে ফুলগুলো হাওয়ায় দুলছে। তো খানিকটা সময় আমি ব্যালকনিতে কাটানোর পর চলে এসেছি এখন রান্নাঘরে। শুধু তো ব্যালকনিতে বসে থাকলে হবে না, সকালে নাস্তাও রেডি করতে লাগবে। তো ওই যে দেখিয়েছিলাম বিশাল বড় একটা বেগুন নিয়ে এসেছে, চাল কুমড়ো সাইজের। সেই বেগুনটা আমি এখন চাকা চাকা করে কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো খুব সুন্দর সকালের পরিবেশে কিন্তু ব্লগটা শুরু করেছি। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লেগেছে। আরও কিছুটা সময় যদি ব্যালকনিতে বসে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু ঘুম থেকে উঠেছি একটু দেরিতে। তারপর নাস্তারও তো ব্যাপার আছে। রান্নাঘরে এসে প্রথমেই আমি খিচুড়ি তুলে দিয়েছি, আর বিশাল বড় বেগুনটা এখন চাকা চাকা করে কেটে নিয়েছি। যদিও বেগুনটা বেশ বড় ছিল এবং দেখতে কিন্তু সুন্দর ছিল, কাটার পরে দেখলাম যে বেগুনটা সেরকম জ্বালা না, আবার বেগুনের মধ্যে পোকাও ধরেছে। যাই হোক, কথায় আছে না, চকচক করলে সোনা হয় না, ঠিক সেরকমই প্রতিটা জিনিস মানুষের মধ্যে, সম্পর্কের মধ্যে। কিন্তু আমরা সব সময় কী করি, বাহ্যিক দিকটা দেখে কারো না কারো সম্বন্ধে বা কোনো না কোনো জিনিস সম্বন্ধে মন্তব্য করে বসি, যেটা আমাদের সব থেকে বোকামি। আচ্ছা, বেগুন কেটে নেওয়ার পরে আমি বেগুনটা হালকা করে চিড়ে দিলাম, আর এখন বেগুন আমি ম্যারিনেট করব, সেটা দেখিয়ে দেব। আপনাদের মনে আছে কি না, আমি গত কয়েকদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, বেগুন ভাজি ভেজেছিলাম। ওই যে বাবার জন্মদিনে যে বেগুন ভাজি করেছিলাম। তো নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু বলেছে যে বেগুন কিভাবে আমি ম্যারিনেট করি সেটা একটু দেখিয়ে দিতে, কারণ সেদিনের বেগুন ভাজাটা আপুর দেখতে নাকি খুব ভালো লেগেছিল। তো আপু সামান্য পরিমাণে হলুদ আর সামান্য শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই যে মেখে রেখে, আমি বেশিক্ষণ রেখে দিই না, সঙ্গে সঙ্গেই ভেজে নিই, কারণ বেগুন বেশিক্ষণ মেখে দিলে পানি ছেড়ে দেয়। অসংখ্য ধন্যবাদ নাসিমা আপু, তুমি ভালোবেসে যে আমার ভিডিও দেখো। শুধু তুমি না, আমার ভালোবাসার সকল আপু, আন্টি, ভাইয়া, মামুনি, বাবাই এত মনোযোগ সহকারে যে আমার ভিডিও দেখে, এজন্য সত্যি মন থেকে তোমাদের প্রতি ভালোবাসা আর দোয়া। তো বেগুন আমি ভেজে নিয়েছি। আজকের বেগুনটা দেখতে ভালো ছিল, কিন্তু ওই যে আমি বললাম চকচক করলে সোনা হয় না, বেগুনটা ছিল তেল চোর। তেল চোর বলছি এই কারণে, বেগুনটা আমি যে তেলে দিয়েছি কিছুক্ষণ পরে পুরো তেল টেনে নিয়েছে। তো এই জন্য আমি এই বেগুনগুলোকে বলি তেল চোর বেগুন। যদিও বেগুন ভাজিটা খেতে খুব একটা খারাপ লাগেনি, কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নিয়েছে, যেটা আমার কাছে। খিচুড়ি প্রেসার কুকারে দিয়েছিলাম, ওখান থেকে রাইস কুকারে নিয়েছি। আর আমি যখন খিচুড়ি রান্না করি তো একবারই তো বেশ পরিমাণে রান্না করি। আমাকে বলতেছে তোর আমি ঘুমিয়েছে। হ্যাঁ, আমাকে বলতেছে। বাবা চলে এসেছে, বাবা এসে তুরাবিকে বলছে তুরাবি কি ঘুমিয়ে আছে, অথচ বাবা বুঝতেই পারেনি যে তুরাবি টেবিল রেডি করে নিচ্ছে। বাবা মাঝে মাঝে এরকমই বলে। কি আম্মা? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। এফির বলে পালাবে কালকে দেখি। আজকেই যাবে ও। আজকে যাবে, সে বান্ধে দেন। বান্ধে? ও যাবে আজকে দুপুরে পড়ে যাবে, তাই না? দুপুরে পড়ে যাবে। আরো বান্ধে দেবে ওরা কি খালি। আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়ার পরে চলে এসেছি এখন রান্নাঘরে।
বড়ই আচার করব। তো বেশ পরিমাণে বড়ই আমি গতকালকে নিয়ে এসেছি, বাইরে গিয়েছিলাম আমার বরের সঙ্গে, তখন নিয়ে এসেছিলাম। তো বড়ইগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর আপনারা টেবিলে খেয়াল করেছিলেন বাবা কি বলেছিল? তুরাবি যে আজকে যাবে চলে, তো বলতেছে বাঁধে দিয়েন, মানে খাবার বেঁধে দিতে বলেছে। বড়ইগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি এখন বড়ইয়ের যে বটা সেটা একটু কেটে নিচ্ছি। আমি বাসার জন্য কিন্তু আচার বানাচ্ছি, বিজনেসের জন্য না। কিন্তু কী যে মনে হয়েছিল, ভাবলাম যে দেখি বিজনেসে এটা শেয়ার করলে আপু আন্টিরা যদি পছন্দ করে। তো শেয়ার করা মাত্রই আপু আন্টিরা কিন্তু অনেক সাড়া দিয়েছে, অনেকেই অর্ডার দিয়েছে। ইভেন আমেরিকা থেকে মিসেস ইমরান আপুও জানতে চেয়েছে যে আমি বড়ই কিভাবে আচার করেছি, রেসিপিটা শেয়ার করতে। তো আমি রেসিপি একটু শেয়ার করব, তার আগে এদিকে খেয়াল করেন বড়ইগুলো তো আমি খুব ভালোভাবে রেখে দিয়েছি পানির মধ্যে ভিজিয়ে। আর এদিকে এখন আমি বটি নিয়ে বসেছি হাঁস কাটার জন্য। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার চেষ্টা করলাম, কিন্তু আমার বটিটা যেহেতু অন্যরকম এই জন্য কাটতে পারিনি। এখন আমি নিচে বসেছি হাঁস কাটার জন্য। এর আগেও আমি একদিন মাছ কেটেছিলাম ওইভাবে। তো মুবাশিরা শেহনাজ আপু সেটা খেয়াল করেছে যে আমার কাটতে অসুবিধা হয়। তো আপু আবার আমাকে হোয়াটসঅ্যাপে সেদিনই নক করে বলেছে যে একটা ফোল্ডিং বটি পাঠিয়ে দেবে। আমি যদিও আপুকে নিষেধ করেছি, কিন্তু আপু বলেছে আমি আমার বোনকে গিফট দেব, তুমি না বলবা না। তো আপু কিন্তু আমাকে বটিটা পাঠিয়ে দিয়েছে, সেটাই আমি আনবক্সিং করে নিব এখন, আপনাদের কাছে একটু শেয়ার করছি। আনবক্সিং করতে আমার একটু লেট হয়ে গিয়েছে। গত দুদিন আসলে খুব ব্যস্ত ছিলাম, কারণ ওই যে আচার আমি ভুল করে বিজনেসে রেখেছি, কিন্তু সেটা তো আমি বানিয়েছিলাম আমাদের বাসার জন্য। বেশ পরিমাণে যদিও বানিয়েছি, কিন্তু ওই যে আপুরা এত সাড়া দিয়েছে যে আমাকে দ্বিতীয়বার আচার বানাতে হয়েছে, যার কারণে একটু ব্যস্ত ছিলাম। এজন্য আপুর দেওয়া গিফট আনবক্সিং করতে আমার একটু লেট হয়ে গিয়েছে। তো রাত্রেবেলা আমি এটা আনবক্সিং করে নিলাম, বাস খুলে নিয়েছি। এটা সেট করার ক্ষেত্রে তুর্য আমাকে হেল্প করেছিল। এটা কিন্তু পরের দিন, ও সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমাকে এটা সেট করে দিচ্ছে। আজকে একটা মজার কথা শেয়ার করি। ইদানিং কি হয়েছে, আমি যেই জিনিসটা ভাবছি যে নেব, আপুরা কিভাবে যে বুঝতে পারছে, আপুরা আমাকে গিফট হিসেবে পাঠিয়ে দিচ্ছে। এই যে এই ফোল্ডিং বটিটা কিন্তু আমি বেশ কিছুদিন ধরে চিন্তা করছিলাম যে নেব। আমি আমার মেয়েকেও বলছিলাম যে বাবা দেখিও তো কোনো অনলাইন পেজ থেকে নেওয়া যায় নাকি। তো চিন্তা করতে করতেই এদিকে আপু কিভাবে যে ফিল করেছে, আপু আমাকে গিফট পাঠিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে আপু, অসংখ্য ধন্যবাদ। তারপর পারভিন আপু, আমি জানি না কেমন করে যে আমার মনের কথা বুঝতে পারে। আপুও কিন্তু প্রায় টাইম আমাকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গিফট হিসেবে পাঠিয়ে দেয়। আসলে রক্তের সম্পর্ক না হলে যখন কাউকে আমরা খুব পরিমাণে ভালোবাসি, সম্মান করি, তখন কিন্তু তার মনের কথাটা অটোমেটিকলি আমরা ফিল করে থাকি, যেটা আমি এই কয়দিন খুব ভালোভাবে ফিল করছি। তা না হলে আপুরা কিভাবে বুঝতে পারে আমার মনের কথা। আবারও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর গিফট দেওয়ার জন্য, খুব কাজের এটা। সত্যি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারি করতে অসুবিধা হতো, এখন আমি খুব সুন্দর করে এই বটি দিয়ে তরকারি কুটে নিতে পারবো। তো হাঁসের মাংস ভালো করে কেটে নিয়ে ধুয়ে আমি এখন মশলা দিয়ে মেখে নিচ্ছি। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, তো মনে হচ্ছে এই যে হাঁসের মাংস যেদিন আমি কেটেছিলাম, সেদিন যদি বটিটা পেতাম তাহলে খুব ভালোভাবে আরও কাটতে পারতাম। নিচে বসে আমার কাটার লাগতোই না। যাই হোক, দেরি করে যদিও পেয়েছি, এখন থেকে আমি ওই বটি দিয়েই কাটাকুটা করব। সব মশলা দিয়ে আমি হাঁসের মাংসটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এদিকে বেশ পরিমাণ তেলের মধ্যে আমি আস্ত মশলা এখন ফোড়ন দেব। মা বলতো, আসলে মা বলতো কি, মা সব সময় কী করতো, হাঁসের মাংস আস্ত মশলা দিয়েই রান্না করতো। যেহেতু মাংস রান্না করার পরে মাংসটা একটু কালো হয়ে যায়, এক্ষেত্রে যদি আমরা গুঁড়ো মশলা ইউজ করি তাহলে আরও নাকি কালো হয়ে যায়।
যার কারণে মা সব সময় হাঁসের মাংস আস্ত মশলা দিয়েই রান্না করতো। তো আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে খুব হালকা হিটে আমি এটা রান্না করে নেব। হাঁসের মাংস তো সেদ্ধ হতে সময় লাগে, তাছাড়া বাসায় তো আমি আর বাবা দুজনেরই মাংস খেতে প্রবলেম। বাসায় বাবা, আমি আর আমার বর আমরা তিনজনেই হাঁসের মাংস পছন্দ করি, কিন্তু তুর্য তুরাবি এরা খুব একটা পছন্দ করে না। তুর্যকে যদি আমি খাওয়াই দিই তাহলে খায়, কিন্তু নিজের হাতে ও হাঁসের মাংস দিয়ে ভাত খেতে চায় না, কেন জানি ঠিক বুঝি না। এদিকে ওই যে গতকালকে আমি আর আমার বর বাইরে গিয়েছিলাম, তো তরমুজ নিয়ে এসেছি, সেই তরমুজটা কেটে দেখলাম একদম বাজে। তুরাবি বেশ পরিমাণে বাদাম ভেজে নিয়েছে, সেই সাথে ওই যে বড়ইয়ের আচারের জন্য মশলাগুলো ভেজে নিয়েছে। আজকে বাদাম ভর্তা করা হবে। বাদামের ভর্তা আমার শাশুড়ি খুব পছন্দ করতো। আমি পাটার মধ্যে পিষে দিতাম, খুব কষ্ট হতো। এখন তো অনেক সুবিধা, ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিলেই হয়ে যায়, সময়ও কম লাগে, আবার সেরকম কষ্টও হয় না। কিন্তু পাটার মধ্যে ভর্তাটা করলে বেশি টেস্টি হতো। এদিকে আমি তুরাবির জন্য মুরগির মাংস রান্না করে নিচ্ছি, আর এখন বড়ইয়ের আচারটাও তুলে দেব। আমেরিকা থেকে মিসেস ইমরান আপু আমাকে রেসিপি শেয়ার করতে বলেছিল আচারের। আসলে রেসিপি শেয়ার করার মতো সেরকম কিছুই না। আমি জানি কম বেশি সবাই আচার বানাতে পারে, কিন্তু আচার বানানোর ক্ষেত্রে বেশ পরিমাণে কিন্তু সময় দিতে লাগে, সেই সাথে ধৈর্য সহকারে করতে লাগে, যার কারণে অনেকে কিন্তু জানা সত্ত্বেও আচারে ঝামেলা করতে চায় না। এই যে আমি আচার বানাচ্ছি, বানানোর সময় কিন্তু আমি একবারও ভাবিনি যে এটা বিজনেসের জন্য রাখবো। অলরেডি কিন্তু এই আচার আমার শেষ হয়ে গিয়ে আমি দ্বিতীয়বারের মতো আচার বানিয়েছি। তো সামান্য লবণ দিয়ে দিলাম। আমার বিজনেসে কী কী আইটেম আছে সেটা জানার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে লাগবে। তো যারা যারা আমার বিজনেসের আইটেমগুলো নিতে চাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি লিস্ট দিয়ে দেব। আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল দিয়ে থাকি। আজকে আচার বানাতে বানাতে মার কথা খুব মনে পড়তেছিল। মা বানাতো এরকম আচার, বাবা পছন্দ করতো। তো আজকের আচারটা আমি আমার বিজনেসে যে খেজুরের গুড়, ঝলা গুড় ছিল বেশ পরিমাণে ফ্রিজে, আমাদের বাসার খাওয়ার জন্যই রেখেছিলাম, সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি। তো আচারের মধ্যে তেঁতুল দিয়েছি। কয়েকদিন আগে বাবা এসেছিল, তো বাবা বেশ পরিমাণে তেঁতুল এনেছিল, সেই তেঁতুল দিয়ে দিলাম। আর ঝলা গুড়ের নিচে একদম জমে গিয়েছিল, সেটা আমি চামচ দিয়ে বের করে দিয়ে দিলাম। খুব হালকা আছে আমি আচারটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, কারণ ওই যে বললাম ধৈর্য সহকারে রান্না না করলে আচার তো হয়ে যাবে কিন্তু সেরকম টেস্ট পাওয়া যাবে না। তো তুরাবি যে গুঁড়া মশলাগুলো করে নিয়েছিল সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আচারটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, আর এই আচার যদি আমরা আরও কিছুদিন পরে খাই তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে, তখন আচারের ভিতরে সব মশলা ঢুকে যাবে। তো যেদিন আচার তৈরি করা হয় সেদিন যতটা টেস্টি হয় তার থেকে কিছুদিন রেখে দিলে আরও বেশি টেস্টি হয়। এদিকে বাদামের ভর্তা তুরাবি করে নিয়েছে, আর আচারের ফাইনাল লুক আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা একবারে না দুবারে করেছি। দিনের বেলা একবার করেছি, তারপর রাত্রের বেলা একদম কমপ্লিট করে এই যে আচারের ফাইনাল লুক। তো আজকে অনেক কথা হয়েছে, আগামী ব্লগে ইনশাল্লাহ আরও কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।